নির্বাচন সংস্কার ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরে টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনগুলোর প্রস্তাব চূড়ান্ত করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, এমন ঐক্যমত্য গড়তে হবে যেটি সত্যিকার অর্থেই জাতীয় হয়ে ওঠে। সাধারণ মানুষের মতামত জানতে এবার জরিপ পরিচালনার কথা ভাবছে কমিশন, এমনটি জানিয়েছেন তিনি। ঐক্যমত প্রতিষ্ঠা কতদূর, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনার স্টুডিওতে আছেন দুজন অতিথি, চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। সেই সঙ্গে আরও আছেন আব্দুল হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম, নির্বাচন ও সংস্কার ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের টানাপোড়েন আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি এবং সে লক্ষ্যেই কিন্তু কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এবার কমিশন যে বিষয়টি ভাবছে যে সাধারণ মানুষের মতামত অন্তর্ভুক্ত করার জন্য একটি জরিপ পরিচালনা করবে। সাধারণ মানুষের মতামতকে রাজনৈতিক দলগুলো কিভাবে নেবে? রাজনৈতিক দল তো সাধারণ মানুষের মতামত নিয়েই রাজনীতি করে। সাধারণ মানুষের সেন্টিমেন্ট, মতামতের বাইরে রাজনৈতিক দলের অন্য কোনো ওয়ে বা পথ আছে সেটা আমরা মনে করি না। হ্যাঁ, তো ঠিক আছে, নির্বাচন কি ঐক্যমত্য কমিশন সেটাও নিতে পারে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতামতও নিতে পারে, বা বাস্তব ভিত্তিক যে পদক্ষেপগুলো সেগুলোও নেবে। সেটা নিয়ে তো কোনো আপত্তির কোনো কারণ আছে সেটা আমরা মনে করছি না। হ্যাঁ, সেটা আমরা ইতিবাচকভাবেই দেখছি। যেমনটি শোনা যাচ্ছে, বিএনপি ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে অনড় অবস্থানে আছে। সাধারণ মানুষের মতামত মূল্যায়ন করে সেই অনড় অবস্থান থেকে বিএনপি সরে আসবে কি? এই যে সাধারণ মানুষ আর সাধারণ মানুষ, আওয়ামী লীগও কিন্তু খালি মানুষের কথা বলছে, মানুষের ভোটে নির্বাচিত, মানুষ তাদের সাথে আছে, তাহলে তাদের পতন হয় না কেন? মানুষ নেই, এই যে বক্তব্যগুলো, এগুলোর মাপকাঠিটা কি আপনি বলেন? এই যে নানান ধরনের সার্ভে টার্ভে আমরা দেখি, নির্ধারিত এলাকা নির্দিষ্ট এলাকা নানান মত এক এক রকম, সার্ভে এক এক রকম, এটা কি সত্যিকার অর্থেই সাধারণ মানুষের মতের প্রতিফলন? সাধারণ মানুষের মতের প্রতিফলন হতে পারে একটা জাতীয় নির্বাচনের মধ্যে বা যে কোনো নির্বাচনের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে। সেটা না বলে আপনি যে সমস্ত সবসময় সাধারণ মানুষের একেবারে থাওলাদার হয়ে বসে থাকেন বা সাধারণ মানুষের উদ্ধৃতি দেন, সেটা গ্রহণযোগ্য হয় না। শহীদুল ইসলাম বাবুল, বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে সাধারণ মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, তারা আসলে কোন মাপকাঠি বিবেচনায় বলছে? সাধারণ মানুষ এই যে বিগত 17 বছর যে আন্দোলন হলো, মানুষ যে ভোট দিতে পারছে না, দিতে পারে নাই, বা দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত মানুষ, আপনার কি মনে হয় না যে মানুষ গণতন্ত্র চায়, ভোট চায়? বাংলাদেশে ভোট ছিল একসময় উৎসবের উপলক্ষ, মানুষ আনন্দে উৎসবে ভোট দিতে পারে, বাট বিগত দিনে ভোট ছিল একটা আতঙ্কের ব্যাপার। মানুষ সেই আকাঙ্ক্ষায় তৃষ্ণার্ত, বুভুক্ষ। সেটা কি আপনার মনে হয় না যে মানুষ তাদের সরকার নির্বাচিত করতে চায়, তারা গণতন্ত্র চায়, তারা ভোট চায়, তারা তাদের মতের প্রতিফলন চায়, তারা তাদের সরকার চায়? এটা কি মানুষের আকাঙ্ক্ষা না যুগ যুগ ধরে বাংলাদেশে? এটাই কি বাংলাদেশের ক্যারেক্টার না? এটা কি বাংলাদেশের চরিত্র না? এটাই কি কাম্য না? তাহলে কি কাম্য? আর গণতন্ত্রের কথাই তো আপনি বলছেন। গণতন্ত্রের কথা বললে, ভোটের কথা শুনলে আপনি কেন দ্বিমত করবেন, বা কেন আপনি বিরোধিতা করবেন, কেন আপনি এটা নিয়ে মানে বিপরীত অবস্থান নেবেন? সেটা তো হয় না। বর্তমান বাস্তবতায় বৈপরীত্য দেখতে পাচ্ছেন কি? অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কিন্তু সুস্পষ্টভাবে দুটি সম্ভাব্য তারিখের কথা বলা হয়েছে, একটি ডিসেম্বর আর একটি বলা হয়েছে জুন। সেই জায়গা থেকে যদি ডিসেম্বরে না হয়ে জুনে নির্বাচন হয়, আপত্তি কোথায়? না, নানান ধরনের প্রেক্ষাপট আছে। ডিসেম্বর হলো না, মার্চে হলো না, জুনে হলো না, অক্টোবরে হলো, বিষয় সেটা না। আমরা বারবার যে কথাটা বলেছি যে সম্পর্কটা আস্থার থাকার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, সরকার কতটুকু সংস্কার, লম্বা সংস্কার কি, বড় সংস্কার কি, ছোট সংস্কার কি? ডিসেম্বর আর জুন মাসে বাংলাদেশে কখনো জাতীয় নির্বাচন হয়েছে আমরা জানি না। একটা প্রখর রোদ, সবচাইতে মানে ভয়ঙ্কর রোদের বাস্তবতা। বাংলাদেশের নির্বাচন সাধারণত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময় শীত থাকে, আবহাওয়া ভালো থাকে, বাচ্চাদের পরীক্ষা টরীক্ষার অনেকগুলো ইস্যু জড়িত থাকে। সেই সব বিষয়ের প্রেক্ষাপটে আমরা প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার উপর আমরা আস্থা রেখেছিলাম। উনিই বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে একসময়, পরে আবার বলেছেন যে বেশি সংস্কার কম সংস্কার, এই সমস্ত বিষয়গুলো একটু মানে ধূম্রজাল বা বায়বীয় মনে হয়। মানুষ একটা পরিষ্কার রূপরেখা দিলে জিনিসটা আর এটা নিয়ে বায়বীয় বা ধূম্রজাল বা এটা নিয়ে সন্দেহ বা অবিশ্বাস, এই বিষয়গুলো থাকতো না। সরকার যদি একটা সুস্পষ্ট রোডম্যাপ দিত, বা বেশি সংস্কার কি সেটা বলতো, বা কম সংস্কার কতটুকু সেটা বলতো, তাহলে এই বিষয়গুলো নিয়ে কোনো ধূম্রজাল থাকতো, এটা আমরা মনে করি না।
বিএনপির পক্ষ থেকে কর্মসূচির প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে, বলা হচ্ছে এ মাসেই আপনারা কর্মসূচি নিয়ে রাজপথে নামতে যাচ্ছেন। আবারও কি উত্তপ্ত রাজনীতির পূর্বাভাস? সেটা জানি না। শোনেন, এই যে নির্বাচন নিয়ে নানান ধরনের শঙ্কা, অনিশ্চয়তা, নানান ধরনের স্পেকুলেশন। কেউ কেউ বলছে এই সরকারকে 5 বছর আমরা দেখতে চাই, রাখতে চাই। হ্যাঁ, এই যে সামগ্রিক বাস্তবতা, এটা কি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বলে আপনি মনে করেন? তাহলে একটা গণভোট দিয়ে দেন। হ্যাঁ, সেটা প্রমাণ হোক যে মানুষ কি চায়। হ্যাঁ, সেটা না বলে আপনি যখন এই বিষয়গুলো বলেন, নানান জায়গা থেকে নানান স্টেক হোল্ডাররা যখন এইগুলো বলে, তখন সেই বিষয়গুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। আমরা তো সরকারকে আস্থায় রেখেছি। এই সরকার ব্যর্থ হইলে আমরা জানি বাংলাদেশ অনেক সমস্যায় পড়বে, বিপদে পড়বে। আর সরকারকে আমরাই এনেছি, আমরা এখনো তাদের উপর আস্থা রাখতে চাই এবং আমরা সুস্পষ্ট একটা রূপরেখা, রোডম্যাপ চাই। দেরিতে নির্বাচন হলে বিএনপি জনপ্রিয়তা হারাবে, এমন এক ধরনের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে। আসলেই কি তাই? আপনাদের কি টার্গেট তাই যে বিএনপি জনপ্রিয়তা হারাক? তাহলে যখন জনপ্রিয়তা হারাবে, ক্ষমতায় যেতে পারবে না, তখন আপনি নির্বাচন দিবেন? এটা শুরু হয়েছে অন-11 থেকে। আমি বলি সুস্পষ্টভাবে, তখন বলা হয়েছে যে -2 মূলত বিএনপিকে মাইনাস করবার জন্য, বিএনপিকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য, বিএনপির নেতৃত্ব শূন্য করবার জন্য। হ্যাঁ, কোনো প্রচেষ্টা নাই, যেটা হয়নি। 2014 সালে যদি নির্বাচন হতো, বিএনপি ক্ষমতায় যেত, মানুষ বলে। যেত কিনা আমি জানি না। 18 সালে যদি ভালো নির্বাচন হতো, বিএনপি ক্ষমতায় যেত, মানুষ বলে। 24 সালে যদি নির্বাচন হতো, বিএনপি ক্ষমতায় যেত, এটা মানুষ বলে এবং বাস্তবতাও তাই হতে পারে। এখনো যদি নির্বাচন হয়, মানুষ বলে বিএনপি ক্ষমতায় যাবে। তখনও বলা হয়েছে আগে গণতন্ত্র, পরে নির্বাচন, পরে ভোট, বা ভোটের নামে এইগুলো তামাশা, নানান ধরনের কাহিনী হয়েছে। কারণ বিএনপি যদি ক্ষমতায় চলে যায়, এটা ঠেকাই দিতে হবে। এখনো আপনি তাই বলছেন যে দেরিতে যদি নির্বাচন হয়, তাহলে যখন বিএনপির জনপ্রিয়তা হারাবে, তখন আমরা ভোট দিব, যাতে বিএনপি ক্ষমতায় যেতে না পারে। এটাই কি আপনার এই যে এতক্ষণ যে কথা বললেন, সেই কথার বাস্তবতা বা গোল? সাথে বর্তমান বাস্তবতার কোনো মিল পান? না, এই যে আপনি বলছেন যে দেরিতে নির্বাচন হলে বিএনপি জনপ্রিয়তা হারাবে, তখন হলে ভালো হবে, বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। তো 11 তো টার্গেট তাই ছিল, গোল তাই ছিল। আপনার সাথে তো 11 মিলে যাচ্ছে, আমরা মিলাতে চাই না, কিন্তু অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে যে বিএনপি যাতে ক্ষমতায় না আসে, বিএনপি জনপ্রিয়তাহীন হবে, বিএনপি এটা হবে, বিএনপিকে হাত পা বেঁধে দিতে হবে, বিএনপিকে মিত্র শূন্য করতে হবে, বিএনপিকে টার্গেট করতে হবে, সম্মিলিতভাবে আক্রমণ করতে হবে। হ্যাঁ, বিএনপির পথ আটকায় দিতে হবে, তারপরে আমরা একটা নির্বাচন। জনপ্রিয়তা ধরে রাখার কাজ নিশ্চয়ই রাজনৈতিক দলের। ভাই, একটা রাজনৈতিক দল কত বছর কিভাবে জনপ্রিয়তা ধরে রাখবে? 17 বছর ব্যাপী একটা মজলুম রাজনৈতিক দল। কত মানুষ গুম হয়েছে আপনি জানেন? তাদের পরিবারের অবস্থা কি? কত মানুষ খুন হয়েছে জানেন? কত লক্ষ কর্মী মামলা খেয়েছে আপনি জানেন? গিনিস বুকে এটা উঠবে। কত মানুষ নিপীড়িত, কত কর্মী, কতভাবে, কত জায়গায়। হ্যাঁ, এই যে এই কর্মী বাহিনীর মনের কথা, এই বাস্তবের কথা, এর দুঃখের কথা, এর কষ্টের কথা আপনি অনুভব করতে পারেন? একটা দল, আমি ধরে নিলাম একটা দল, লক্ষ লক্ষ কর্মী বাহিনী, আমাদের দলের একেবারে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। এই কর্মী বাহিনীর মধ্যে সব কি ভালো মানুষ আছে? খারাপ মানুষও তো আছে, আমি তো এটা ডিনাই করছি না। আমার দলের নেতাকর্মীরা খারাপ হতো কোনো কিছু করছে, আমি কোনোটাই অস্বীকার। বিগত দিনের রাজনৈতিক কালচার ছিল না, আমার দলের কর্মী বাহিনী সব দোয়া তুলসী পাতা, কোনো অন্যায় করে নাই, কোনো প্রশাসনিক ব্যবস্থা নাই, কোনো দলীয় ব্যবস্থা নাই। হয়েছে তো বাংলাদেশে, আমরা সেটা করছি না। পার্থক্যটা এটা, আমরা এটা স্বীকার করছি। আমার দলের কেউ অন্যায়ের সাথে আমরা সেই ব্যবস্থা নিয়েছি, অসংখ্য আমার হাতে যা আছে আমি সর্বোচ্চ নিয়েছি, আইনি ব্যবস্থা আমি নিয়েছি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে রেকর্ড এটা, কেউ কোনোদিন নাই। হ্যাঁ, আমরা নিয়েছি। আমার হাতে তো একটা শাস্তির ব্যবস্থাই আছে দলীয়। আর আপনি বসে বসে তামাশা দেখছেন যে বিএনপির নেতাকর্মীরা করুক, কেউ দুষ্ট লোকের মধ্যে ঢুকে পড়ুক, বিএনপির বদনাম হোক, বিএনপি জনপ্রিয় হোক। এটা তো আপনি মনে করছেন, নাহলে সরকারি কি ব্যবস্থা আপনি দেখছেন? এই যে আপনি বলছেন যে কেউ সরকারের এখানে কি করণীয়? আশ্চর্য ব্যাপার। সরকারই তো সব। আমি সরকারকে কেন রাখি? আমি সরকারকে কেন ট্যাক্স দেই? আমার ল অ্যান্ড অর্ডার দেখবে, আমার চাঁদাবাজি ঠেকাবে, আমার অন্যায় ঠেকাবে, আমার নিরাপত্তা দিবে। সরকারের কি মানে? সরকারেরই তো সব দায়িত্ব। দলের দায়িত্ব খুবই কম। আমরা যে দায়িত্ব আছে আমরা 110% আমরা পালন করছি আমাদের দলের পক্ষ থেকে, যা করণীয় সর্বাত্মক চেষ্টা। বাকিটা রাষ্ট্রের দায়িত্ব আছে এবং বলা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে, পরিষ্কারভাবে যে আমার দলের কেউ কোনো অন্যায়ের সাথে জড়িত হলে ধরে বেঁধে পুলিশে দিয়ে দিবেন। আর আপনি বসে বসে তামসা দেখছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে হান্নান মাসুদ। যেমনটি আসলে বর্তমান সময়ে দেখা যাচ্ছে, নির্বাচন এবং সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মাঝে এক ধরনের মত পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে, যেখানে আসলে এনসিপিও সুস্পষ্টভাবে বলছে যে একটি গণ অভ্যুত্থান শুধুমাত্র নির্বাচনের জন্য হয়নি, একটি সরকারের পতন ঘটিয়ে আরেকটি সরকার বসানোর জন্য হয়নি। কেন হয়েছে?
গণ অভ্যুত্থান কেন হয়েছে সেটার প্রশ্ন যদি আপনি আমাকে করতেছেন, আমি মনে করি যে হচ্ছে তার সাথে বরং ভালো হয় যে হচ্ছে গণ অভ্যুত্থান কেন হয়েছে যারা বলে যে হচ্ছে শুধুমাত্র নির্বাচনের জন্য হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করাটা সবচেয়ে ভালো হবে। দেখেন, গণ অভ্যুত্থান কিন্তু 2014 সালেও হয় নাই, 2018 হয় নাই, 2024-এর নির্বাচনের আগেও হয় নাই। গণ অভ্যুত্থানটা হয়েছে 2024-এর পরে, যখন হচ্ছে কথা দেওয়া হলো যে হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত উপহার দেওয়ার কথা হলো। তারপর যাই হচ্ছে আপনার গণ অভ্যুত্থানটা হয়েছে। 2014-তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেত, হ্যাঁ এটা আমিও বিশ্বাস করি। আমিও তখন টেলিভিশনের পর্দায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে হচ্ছে বেগম জিয়া বাসা থেকে বের হবে, বালির ট্রাক সরিয়ে নেতাকর্মীরা তাকে মিছিল নিয়ে সমাবেশস্থলে নিয়ে যাবে, সেটা হয়নি। যার কারণে বাংলাদেশের মানুষ 2014-র পরে প্রায় 11টি বছর শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শাসিত হতে হয়েছে এবং অতিষ্ঠভাবে অনেক মানুষকে গুম খুনের শিকার হতে হয়েছে তার পরবর্তী 11টি বছর। এটার প্রধানতম ব্যর্থতা যদি বলেন তাহলে আমি বলবো হচ্ছে সেদিন বেগম জিয়ার বাসার সামনে বাড়ির ট্রাক সরিয়ে নেতাকর্মীরা ওনাকে নিয়ে আসতে পারে নাই। 2018 পর থেকে বেগম জিয়া কারাগারে আছেন, ওনাকে মুক্ত করার জন্য কঠিন কোনো আন্দোলন গড়ে তুলতে পারে নাই, যিনি বাংলাদেশের গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ সময় ধরে। এই কাজটা হয় না এবং মানুষও হচ্ছে শেষ পর্যন্ত হচ্ছে বিশ্বাস এবং আস্থা হারিয়ে ফেলেছিল যে হচ্ছে এই নেতৃত্বের মাধ্যমে বা এভাবে বাংলাদেশের শেখ হাসিনা থেকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব না। আবার 2018 সালে সঠিক নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেত, এটা আমরা সবাই বিশ্বাস করি, সবাই জানি। কিন্তু 2018 সালে নির্বাচনের পরে, এই রাতের ভোটের পরে বিএনপি ক্ষমতায় জানি ঠিকই, কিন্তু হচ্ছে সংসদে গিয়েছিল এবং হচ্ছে সেই সরকারকে বৈধতা দেওয়া হয়েছিল যে সংসদে গিয়ে, যার পরে আবার 5 বছর আমরা দুঃশাসন দেখেছি। 24-এর পরে একটা গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম জাতীয় সরকারের মাধ্যমে এই দেশটাকে সবাই মিলে সংস্কার করে, সবাই মিলে সকল রাজনৈতিক দল মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাক। কিন্তু সেই দিনই চিন্তা ছিল যে হচ্ছে জাতীয় সরকার হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে, আমরা তো এখন নির্বাচন হলে ক্ষমতায় যাব, সুতরাং হচ্ছে আমরা কেন জাতীয় সরকারে যাব। এই যে সেখান থেকে যে টানাপোড়েনটা সৃষ্টি হয়েছে, সেই টানাপোড়েন এখনো চলছে। যার ফলে এখন এটা নিয়ে প্রশ্ন হচ্ছে সংস্কার না নির্বাচন, বা নির্বাচন না সংস্কার, এই দুইটাই বিষয় এখন মুখোমুখি দাঁড়িয়েছে। হচ্ছে একটা আরেকটার থেকে আলাদা কিছু না। আপনি নির্বাচন কমিশন সংস্কার ছাড়া এবং হচ্ছে আপনি বিভিন্ন মৌলিক কিছু সংস্কার ছাড়া আপনি আসলে হচ্ছে একটা নির্বাচনের দিকে আগাতেও পারবেন না এবং সেটা সম্ভবও না। কিন্তু নির্বাচন কমিশন যে তড়িঘড়িভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সেটার মধ্য দিয়ে মূলত হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের আশাকে আমার মনে হয় কবর দেওয়া হয়েছে। শেখ হাসিনার তৈরি নির্বাচন কমিশন গঠনের আইন, যেটার বিরোধিতা সবাই করেছিল, সেই সার্চ কমিটির মাধ্যমে আপনার একটি নির্বাচন কমিশন তৈরি, সেটার বিরোধিতা তখনকার বিএনপি, জামাত, যত রাজনৈতিক দল আছে বিরোধী সকলেই করছিল, কিন্তু সেটা অনুযায়ী হচ্ছে এই তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন সংস্কারের রিপোর্ট অনুযায়ী তখন নির্বাচন কমিশন গঠন করা যেত এবং আমরা আরো শক্তিশালী নির্বাচন কমিশন পেতাম, কিন্তু সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হয় নাই। আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা এমন যে হচ্ছে যখন যার প্রভাব প্রতিপত্তি বেড়ে যাবে তখন সেই এটাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে এটাকে নিজেদের আয়ত্তে রাখার চেষ্টা করে। গণঅভ্যুত্থানের পরও কি এমনটি ঘটেছে হানান মাসুদ? যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি, বলা হয়ে থাকে প্রথম থেকেই যে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান ঘটেছে, কিন্তু আমরা তো দেখছি গণঅভ্যুত্থানের পর এক ধরনের কৃতিত্বের লড়াই চলছে, সেখানে বলা হচ্ছে ক্রেডিট নেয়ার ব্যস্ততা অনেকের মধ্যে বেড়ে গেছে। ভালোভাবে আমি ক্রেডিটের কথাই যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে হচ্ছে এই ঘটনাগুলো একেবারে ঘটছে। আপনি আমাকে ইলেকশন দিবেন, ইলেকশন দিলে তো হচ্ছে আমার তো পথসভাও একটা আমাকে করতে দেন না, এবং হচ্ছে ওই যে আমরা বহিষ্কার একটা খেলা আছে যে হচ্ছে বহিষ্কার করি কিন্তু তাদেরকে আবার শেল্টারও দেওয়া হয়। আপনার বহিষ্কৃত কোন একটা নেতাকে যদি হচ্ছে পুলিশ ধরতে যায় বা ধরে নিয়ে আসে, থানায় পদে থাকা আরো 50 জন গিয়ে বসে থাকে তাকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য, চাপ সৃষ্টি করার জন্য। এখানে বিকল্প শক্তি বলতে কিছু নেই, রাজনৈতিক শক্তি বলতে বিকল্প মাঠে কিছু নেই। এই সময় এসে আপনি যত বেশি নির্বাচনের কথাই বলেন, আসলে হচ্ছে বাংলাদেশের নির্বাচনটা কার সাথে হবে, তাহলে সেই এই প্রশ্নের উত্তরটি আমি শহীদুল ইসলাম বাবুলের কাছ থেকে নিতে চাই। জনাব শহীদুল ইসলাম বাবুল, নির্বাচনটি আসলে কার সঙ্গে হবে, আমি ফিরছি আপনার কাছে। যেমনটি আসলে হান্নান মাসুদ অভিযোগ করছিল যে একটা পথসভা পর্যন্ত আপনারা করতে দিচ্ছেন না। আমি তো হান্নান মাসুদকে দেখলাম শত শত গাড়ি নিয়ে বারবার তোরণ নির্মাণ করে
হ্যাঁ, বিশাল শোভাযাত্রা করতে দেখলাম। আমি দেখছি তো হান্নান মাসুদকে, তাদের দলে অন্য নেতাদেরকেও দেখছি। পথসভা আক্রমণ হয়েছে না? আক্রমণ বাংলাদেশের রাজনীতির অংশ। বাংলাদেশে আমি বলি, আপনারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনারা আনছেন, কি নজির দেখাইছেন? একটা উদাহরণ আপনি দেখেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি? নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনারা বিগত দিনে কোনো রেকর্ড ছিল না যারা আন্দোলন করছে তরুণরা। না, আমার কথা বলতে দেন, আমার কথাটা বলতে। সংঘর্ষের রাজনীতি আমাদের মেনে নিতে হবে, সেটা রাষ্ট্র আছে, সরকার আছে, সবকিছু আছে। আপনি বাংলাদেশে কোথাও কোনো সংঘর্ষ হবে না, এই দায়িত্ব আপনি পারবেন? বাংলাদেশ রাষ্ট্রের যুগে যুগে কালে কালে কুরুক্ষেত্র থেকে শুরু হয়েছে সংঘাত সংঘর্ষ। খালি রাজনীতি নয়, সামাজিক সংঘাত, অর্থনৈতিক সংঘাত, ধর্মীয় সংঘাত। এটা একদিনে ফুৎকারে আপনি উড়িয়ে দিতে পারবেন? দেন, তাহলে তো ভালো রাষ্ট্রের জন্য, দেশের জন্য। আপনার পরিমাণটা দেখেন, সংখ্যাটা দেখেন, হতে পারে বিচ্ছিন্ন। এবং আমরা এই রাজনীতিকে, সংঘাত সহিংসতার রাজনীতিকে আমরা প্রশ্রয় দেই না, দিইনি কোনোদিন। বিএনপির রাজনীতির ইতিহাস হতে পারে ব্যত্যয় ব্যতিক্রম হতে পারছে। এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা দেখলাম বিগত 8 মাসে? কি রাজনৈতিক আপনি বলেন, নতুন কি উদাহরণ আপনি তৈরি করেছেন? না, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হলে তো হচ্ছে ওই লাঠির বিরুদ্ধে লাঠি নিয়ে আবার হচ্ছে ওনাদের বিরুদ্ধে একমাত্র লাঠি হলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আর কিছু না। মানে হচ্ছে বিষয়টা এমন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে হামলার পরে যে আমরা মামলা দিই নেই, এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। হামলার পর যে আমরা পাল্টা হামলা করি না, এটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা ডাইরেক্টলি বলেছি যে হচ্ছে এটা দলীয়ভাবে বিএনপিকে অনুরোধ করছি যে হচ্ছে ওনারাই অ্যাকশন নিবে দলীয়ভাবে। আমার সাথে কথা বলেছে একদম জেলা পর্যায়ে, এমনকি সেন্ট্রাল পর্যায়ে থেকে নেতারাও কথা বলছে যে হচ্ছে ঠিক আছে ওনারা দলীয়ভাবে ওদের বিরুদ্ধে মামলা দিবেন, দলীয়ভাবে ওনাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। কিন্তু পরবর্তীতে একজন ওয়ারেন্টভুক্ত আসামি যা হামলার সাথে জড়িত ছিল তাকে অ্যারেস্ট করার পরে দলীয় নেতারা গিয়ে তাকে ছাড়াই আনছে। এখন কথা হচ্ছে আমি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমি সেটাই বলতেছি যে আমি হামলার বিরুদ্ধে যে পাল্টা হামলা করি না, এটা আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখিয়েছি। কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা একদিক দিয়ে আপনারা যখন বলছেন তখন আবার আপনারা শতাধিক গাড়ি বহর নিয়ে শোডাউন করছেন, আপনারা বাঘ বিতণ্ডায় জড়াচ্ছেন, আপনারা বাঘ যুদ্ধ করছেন, অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি করছেন। সেটা কি নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে সাংঘর্ষিক কিনা সেটাও আমার প্রশ্ন। কাছে রেখে যাচ্ছি, বিরতির পরে আমি ব্যাখ্যাটা শুনবো। দর্শক, দেশ সম্প্রতি রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। হান্নান মাসুদ, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, আবার আপনাদের নেতাকর্মীরা এই শতাধিক গাড়ি বহর নিয়ে শোডাউন করছে, কখন আসলে বাঘ বেতনটায় জড়াচ্ছেন, অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি করছেন। সেই সঙ্গে আবার এমন অভিযোগ রয়েছে যে আপনাদের নেতাকর্মীর কেউ কেউ রাতারাতি বিপুল অর্থবিত্তের মালিক বনে গেছেন। কিভাবে? এই কথা তো আমি শুনি, অনেক শুনি, আমার নিজের ক্ষেত্রেও শুনি। যেমন হচ্ছে আমি প্রথমবার যখন গিয়েছিলাম একটা গাড়ি নিয়ে কত প্রশ্ন না উঠছিল, সেটার ব্যাখ্যা, সেটার আপনাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম যারা করে তারা বের করে পরে দেখিয়েছে যে গাড়িটা কার, কিভাবে হাতে গিয়েছে। ঠিক একইভাবে সে একই গাড়ি নিয়ে এইবারও বড় প্রশ্ন যে হচ্ছে একই গাড়ি কিভাবে আসছে। তো আসলে হচ্ছে কথা বলার জন্য বলা আর কি। অনেকে থাকতে পারে যে হচ্ছে কেউ কেউ হয়তো বা অবৈধ অর্থ উপার্জন করছে, আমি সেটাকে একেবারে না করব না, কিন্তু সেটা অবশ্যই হচ্ছে ইয়ার মাধ্যমে ডকুমেন্ট সহকারে বের হয়ে আসা দরকার। মুখের কথার চাইতে আমার মনে হয় যে ডকুমেন্টস আসা দরকার, যে হচ্ছে কেউ যদি এই ধরনের অপরাধ করে থাকে তাদেরকে অবশ্যই জাতির সামনে মুখ উন্মোচন করা দরকার। বাট যখন একজন পলিটিক্স করতে যাবে, একজন এমপি ক্যান্ডিডেট হতে যাবে, তাকে সাপোর্ট দেওয়ার জন্য মানুষের অভাব হয় না সাধারণভাবে। একটা জায়গায় যেমন হচ্ছে গণ অধিকার পরিষদের কথাই ধরেন না, তাদের মধ্যে থেকে একজন দুইজন হয়তো বা এমপি ক্যান্ডিডেট হতে পারে, বাট তাদের পুরো পার্টি সারা থেকে চলতেছে না, টাকা আসতেছে না, প্রবাসীরাও দিচ্ছে না। তা আমরা যারা হচ্ছে একজন দুজন করে, যেমন আমি ইলেকশন করব, তো আমার তো নিজস্ব একটা বড় শুভাকাঙ্ক্ষী গোষ্ঠী তৈরি হয়েছে না। আমি তো হচ্ছে এখন তো হচ্ছে যদি আমাকে বলেন যে আগেও সাইকেলে চড়তেছো এখনো সাইকেলে চড়ো, তাহলে হচ্ছে পরের দিন গেলে আমারে মেম্বারি ভোটও কেউ দিবে না, যে হচ্ছে এটা দিয়ে কি হবে। সত্য কথা, এটা বাস্তব ঘটনা। এখন আমার আগে আমাকে কেউ চিনতো না, এখন সেই জায়গায় 7 লক্ষ মানুষের বসবাসের জায়গায় আমার এখানে 1 লক্ষ মানুষ, প্রায় 50,000 প্লাস প্রবাসী মানুষ আছে। অনেক প্রবাসী মানুষ যোগাযোগ করে, ভাই আপনার জন্য আমরা খরচ করব, আপনি পলিটিক্স করেন, এই জায়গায় একটা বড় বিষয় আছে। রাজনৈতিক ধারা এটা রাজনৈতিক ধারা এটা পূর্ণ না, এটা খুবই নতুন। এটা এই যে পরবর্তী যে ছোট কয়েকটা রাজনৈতিক দল, ছোট যে কয়েকটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, এখন এনসিপি বড়ভাবে আত্মপ্রকাশ করছে, যেহেতু অভ্যুত্থানটা একটাই হলো, এই অভ্যুত্থান পরবর্তী একটা বড় দল তৈরি হয়েছে। সুতরাং হচ্ছে ছোট রাজনৈতিক দলগুলো একটা কিন্তু প্রক্রিয়া তৈরি করেছে, কিভাবে তাদের হচ্ছে আপনার ইকোনমিক্যাল ফিনান্সিয়াল বিষয়গুলো কিভাবে
হবে, দেখভাল হবে, এগুলো সবগুলো একটা হান্নান মাসুদ আপনি বলছিলেন যে মানুষের আপনাদের অনেক অনেক টাকাতেই রাজনীতি। শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে মানুষের এবং টাকাই তারা রাজনীতি আপনাদের হয়। পৃষ্ঠপোষকতা করছে, রাজনীতিটা তো কিন্তু আমি হচ্ছে একটু কখনো- জানতে চাই তারা কি নিঃস্বার্থভাবে কাজগুলো করছে নাকি এখানে কোনো লেনদেনের হিসেব নিকেশ আছে? দেখেন হচ্ছে আমি কি তাকে কি দিব, আমার তো দেওয়ার মতো কিছু নেই। সে যদি আমাকে কিছু দেয়, একজন প্রবাসী যদি আমার জন্য 5,000 টাকা পাঠায়, আমি আমার এক ফ্রেন্ড আছে ক্লাস 8 পর্যন্ত একসাথে পড়ছে, সে এবার আমি হাতে গেছি 2 ধাপে সে আমার জন্য 85,000 টাকা পাঠিয়েছে। এখন সে কি ওখান থেকে আমি তাকে কি দিব? তাকে কি আসার বিমানের টিকিট কেটে দিব না যাওয়ার বিমানের টিকিট? সে কেন দিচ্ছে? এই যে এরকম আবেগ অনেক মানুষের আছে। তো হচ্ছে এই প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আপনি বলেন এটা নতুন না, আমি তো মনে করি এটা একেবারেই নতুন। আমার কাছে এটা একেবারেই নতুন যে হচ্ছে এইভাবে স্বচ্ছতা আমরা সামনের দিকে, আমি তো করছি, চিন্তা করছি যে হচ্ছে আমি আলাদাভাবে আমার নিজের নির্বাচনের জন্য আলাদা একটা ফান্ড তৈরি করলে আমি সেটাকে প্রকাশ্যে করবো যে কিভাবে কোথা থেকে কি টাকা পয়সা আসতেছে। যেহেতু আমরা একটা কাজ শুরু করতে গিয়ে আমরা তো সবকিছু একসাথে তৈরি করা পসিবল না, তাই বলে তো না খেয়ে থাকার অবস্থায় থাকা যাবে না এখন, তাই বলে তো এখন মানে হচ্ছে মানুষ থেকে দূরে থাকা যাবে না। তো কিছু বিষয় আমাদের হয়তো আপনাকে সময় দিতে হবে যে হচ্ছে হ্যাঁ এগুলো আপনারা জব দিই তারাও তাই আনেন। বাট যদি আমার পক্ষ থেকে যদি কোনো দুর্নীতির বা হচ্ছে কোনো অন্যায়, কাউকে অন্যায় সুযোগ সুবিধা দেওয়ার মতো তো সেই সুযোগ তো আমার হাতে নেই বা আমি তো সেই ক্ষমতায়ও নেই, কিন্তু কাউকে কোনোভাবে অন্যায় আবদার করা বা করে এরকম কোনো রেকর্ড থাকলে সেটা মিডিয়াতে আসা দরকার বা হচ্ছে ডকুমেন্ট সহকারে আসা দরকার। আর সময়ের এই হিসেব কষেই কি আসলে এনসিপি চাইছে যে নির্বাচনটা কিছুদিন পরে হোক? আমি সে আলোচনায় ফিরবো তৃতীয় অংশে। ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে আপনাকে শহীদুল ইসলাম বাবুল। আগের অংশে হান্নান মাসুদ যেমনটি বলছিল যে আপনারা বেগম জিয়ার বাসভবনের সামনে থেকে বালুর ট্রাক পর্যন্ত সরাতে পারেননি, আবারও আপনারা নির্বাচনের দাবিতে আন্দোলনে নামবেন। আপনি আমাকে ইন্টারফেয়ার করেন না, আমি কথাটা বলি, সুন্দর করে বলি। এই কথা বলে তারা বিএনপিকে বিদ্রুপ করে। হ্যাঁ, জামাতে ইসলাম বিগত 17 বছরে তাদের তালা খুলতে পারে নাই সেটা বলে না। হ্যাঁ, এটাও বাস্তবতা বাংলাদেশের রাজনীতির, আরো অনেক বাস্তবতা আমরা দেখেছি। বাংলাদেশের রাজনীতিতে 1200 মানুষ গুম হয়ে যায় না এর আগে কখনো। বাংলাদেশের রাজনীতিতে ক্রস ফায়ারে এত মানুষ নিহত হয় নাই। 1.5 লক্ষ 1 লক্ষ 1.5 লক্ষ মামলা বা 1.5 লক্ষ মামলা বাংলাদেশের রাজনীতিতে কোনো দিন হয় নাই বিগত দিনে। দুনিয়ার ইতিহাসে কোথাও হয়েছে কিনা আমি জানি না। আমাদের মতো মানুষ 128 টাকা মামলা, হ্যাঁ, নিপীড়িত হয়েছি, রক্ত ঝরাইছি অসংখ্য। আমি যেটা বললাম এই সমস্ত কিছু বৃথা। একমাত্র 5ই আগস্ট হলো ছাত্রদের বিপ্লবটাই হলো সত্য, আর বাকি কোনো কিছু সত্য নাই। বিপ্লব হলো জুলাইতে শুরু হয়েছে আর আগস্টে যাই শেষ হয়ে গেছে। গাছে আপেল ধরছে, বক্ষণ করেছে, কারো কোনো অবদান নাই। ছাত্রদেরকে কখনো আমরা ইগনোর করি না, অসম্মান করি না। বারবার তারা এই রাজনৈতিক নেতৃত্বের বিগত 16 বছরের সংগ্রামকে তুচ্ছ তাচ্ছিল্য করে, খুবই নির্মম পীড়াদায়ক। এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত না, আমরা তাদেরকে কখনো বাদ দিইনি। আপনার 17 বছরের প্রেক্ষাপট যদি আমি তৈরি না করতাম, আমি যখন লড়াই করেছি, সংগ্রাম করেছি, তখন আপনি হলে থেকেছেন, ছাত্রলীগের সাথে মিলেমিশে থেকেছেন, কেউ কেউ, আপনার কথা নাও বলছি। আমরা যখন ডান্ডা বেরিয়ে পড়ে আমার জেলখানা থেকে মায়ের ডেড বডি দেখতে আসছে বা আসতে পারে নাই, তখন আপনি মায়ের হাতে রান্না খেয়েছেন। সেই জন্য বেগম খালেদা জিয়াকে আসেন না, এটা নৈতিক আন্দোলনে বিএনপির ডাকে আসেননি, কিন্তু আপনার ডাকে আমি এসেছি বলেই আমরা একসাথে পেরেছি। আপনি যদি আসতেন, তখন যদি কেউ কেউ আবার ছাত্রলীগও করেছেন, তো হেলমেট করেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, যদি আপনারা আসতেন তাহলে আওয়ামী লীগ ফ্যাসিবাদ, এই তো আপনি বলেন এই আন্দোলন শেখ হাসিনা যদি এই কোটা 15 তারিখে মেনে নিত জুলাইয়ের, তারা তো ঘরে ফিরে যাইতো। আমরা কি ঘরে ফিরে যেতাম? আমরা আমাদের হয়তো 5 বছর পরে আমরা পারতাম বা পারতাম কিনা জানি না, কিন্তু আমার নৈতিক অবস্থানে তো আমি থাকতাম। আপনি আসেননি, এটা আপনার অপরাধ, অন্যায় করেছেন। আপনি আমি ডেকেছি, আপনি আসেননি। আপনি ডেকেছেন, আমি গিয়েছি। এবার নির্বাচনের দাবিতে আপনি ডেকেছেন, আমি গিয়েছি। জনগণ আপনাদের ডাকে সাড়া দেবে কিনা সেই প্রশ্নের উত্তর আমি নিতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। শহীদুল ইসলাম বাবুল, বিরতি নিয়ে ফিরছি। দর্শক দেশের প্রতীকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচকদের কাছে। শহীদুল ইসলাম বাবুল, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, বিগত সময়ে বিএনপির আন্দোলনে যেমনটি সাধারণ মানুষ সাড়া দেয়নি, এবার বিএনপির নির্বাচনের দাবিতে আন্দোলনে সাধারণ মানুষ সাড়া দেবে কি? সেটা নির্বাচন হইলেই তো বোঝা যাবে। বিএনপির ডাকে সাড়া না দিলে জামাতের ডাকে দিবে, নাহলে এনসিপির ডাকে দিবে, সেটা আমি এখন কিভাবে বলবো? আন্দোলনের কথা বলছি। কিসের আন্দোলন? শোনা যাচ্ছে যে সেরকম আন্দোলনের কোনো দাবিতে পরিবেশ বাংলাদেশে তৈরি হয়নি আমরা মনে করছি। শোনেন, আপনারা যেভাবে বলছেন, একটু আগে আমি বলছিলাম, আপনারা যে বিএনপিকে টার্গেট করছেন সকলে মিলে, এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে যাবে, সুতরাং এখন নির্বাচন, এইটা নতুন বন্দোবস্তের কথা বলে, তারপরে এই কথা বলে বাংলাদেশের পুরনো রাজনীতি, এই যে আমার ভাই হান্নান মাসুদ বলল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, তার জন্য সে বললো যে এটা নতুন বাস্তবতা। এটা ঠিকই আছে, তার জন্যই তো নতুন, সে তো আর ওইভাবে রাজনীতি আগে করেনি, নতুন রাজনীতি করতে এসছে। কিন্তু এটা তো বাংলাদেশের শাশ্বত রাজনীতির চরিত্র, পুরাতন বন্দোবস্ত।
রাজনৈতিক দল তারা যে নতুন বন্দোবস্তের কথা বলছে, সেই পুরনো গাড়ি বহর নিয়েই তো যাচ্ছে, মানুষই দিচ্ছে, এটা দোষেরও কিছু সেটা বলছি না। অথচ এর জন্য আপনি আমাকে ব্যঙ্গ করছেন, এই যে গাড়ি বহর নিয়ে, এই যে চাঁদাবাজি করে, এই যে পরের টাকায় রাজনীতি করে, বলছেন তো আপনি বিদ্বেষ তৈরি করছেন এবং বিএনপিকে টার্গেট করে করছেন। আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, আপনি সোনারগাঁয়ে না শেরাটনে 5 স্টার হোটেলে 30 লাখ না 31 লাখ টাকা দিয়ে আপনি কি ইফতার খাওয়াইলেন, তার হিসাব কি জাতির সামনে দিয়েছেন? হ্যাঁ, প্রশ্ন। আপনি 2 তলা অফিস নিয়ে বসে আছেন, হ্যাঁ, সেটা কিভাবে কোত্থেকে টাকা আসে সেই হিসাব কি পরিষ্কার করেছেন? আপনার দলের মধ্যে প্রশ্ন উঠেছে, আপনার কি দিনাজপুরে এই পঞ্চগড়ে গাড়ি বহর নিয়েছে 300, হ্যাঁ, সেই টাকা কোত্থেকে আসছে কি তার সুস্পষ্ট জবাব উত্তর আপনি দিয়েছেন। অথচ আপনি প্রতিনিয়ত এই যে শান্তনাম একটা ছেলে গতকাল মারা গেল পরশুদিন বরগুনায় বিনা চিকিৎসায়, তার বাপ গরু বেছে এই আন্দোলনে, আপনি আন্দোলনকে পুঁজি করছেন, আন্দোলনকে নিয়ে মুখে সেবরি উঠে দিতেছেন, আপনার আন্দোলন সব আপনার আন্দোলন। অথচ আন্দোলনে এখন পর্যন্ত মানুষ চিকিৎসা পাচ্ছেন, এখনো মৃত্যুবরণ করতেছে, বাপের গরু বেইছে, রিক্সা বেইছে চিকিৎসা করতেছে। সেখানে আপনারা খবর নিয়েছেন, আমাদের দলের নেতাকর্মীরা বলেছে একটা কি জুলাই একটা কি স্মৃতি ফাউন্ডেশনকে কমি করেছেন, কি দায়িত্ব আপনারা পালন করছেন আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে? আমরা তো বলছি যে আপনারা ক্ষমতার মজা পেয়ে বসেছে আপনাদেরকে, এবং আপনারা মন্ত্রিত্ব করছেন, আপনারা ক্ষমতা প্রদর্শন করছেন, আপনারা নেতৃত্ব করছেন, আপনাদের কথায় প্রশাসন উঠছে বসছে, আপনারা বদলি করছেন, নানান ধরনের কথা আমাদের কাছে আসছে, আমরা দেখছি, এবং ক্ষেত্র বিশেষে সেগুলোর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কোনো কিছু আমরা পাচ্ছি না। এটা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? মানে পুরনো বোতলে নতুন মত, বরং ক্ষেত্র বিশেষে তার চাইতে নিকৃষ্ট একটা বন্দোবস্ত আপনারা তৈরি করছেন, এবং এটা শুধুমাত্র আপনার ক্ষমতা প্রলম্বিত করবার জন্য, দীর্ঘায়িত করবার জন্য। এটা বাংলাদেশের নতুন একটা চেতনা, নতুন একটা ওই হাসিনার একটা স্টাইল বলে মানুষ মনে করছে, এবং ওই যে বিএনপিকে টার্গেট করা, বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। যখন বিএনপি অজনপ্রিয় হবে, যখন আমরা শক্তিশালী হব, যখন আমরা ডালপালা বিস্তার করতে পারবো, তখনই কেবলমাত্র ইলেকশন হবে, আর তার সুতা হইল নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। অথচ বন্দোবস্ত সব পুরনো, সব ট্রেডিশনাল, বরং তার চাইতে খারাপ আমরা যা দেখছি। কোনো নতুন কোনো সুবিবেচনা, নতুন কোনো বন্দোবস্তের নজির আমরা বাংলাদেশে দেখছি না। খালি মাত্র ওই হাসিনার খিস্তি খেওর আর ওই নির্যাতন নিপীড়ন নাই। এই হলো। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আব্দুল হান্নান মাসুদ। নির্বাচন বিলম্ব হলে এনসিপি লাভবান হবে কি? আমি জানি না নির্বাচন বিলম্বিত লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে, সেটা তো দেখার বিষয়। তবে আমার কাছে মনে হচ্ছে নির্বাচন বিলম্বিত হলে আমি নিজের সংসদীয় এলাকায় আমি ক্ষতিগ্রস্ত হব। নির্বাচন যত দ্রুত হবে সেটা আমার জন্য ভালো। কিন্তু কথা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে আমি তো শুধুমাত্র নিজের এমপি হওয়াটাকে সবচাইতে বড় করে দেখতে পারি না। এটা হচ্ছে দেশের প্রতি দায়বদ্ধতা এবং আমাদের যে গণ অভ্যুত্থান সেটার প্রতি দায়বদ্ধতা। এখন কথা হচ্ছে যে হৃদয় শহীদ হয়েছে, হৃদয়ের চিকিৎসার ব্যবস্থা এখানে অনেক আপনার সিস্টেমের সমস্যা আছে। এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, এবং হচ্ছে আমরা মনে করি যে হচ্ছে ও সুচিকিৎসা পাওয়ার জন্য ওনার সুচিকিৎসা ব্যবস্থা করা দায়িত্ব ছিল। আপনি দায়বদ্ধতার কথা বলছিলেন, কিন্তু আপনারা নিজেরা কতটা আসলে দায়িত্ব পালন করতে পারছেন? কেন আসলে আহতদের চিকিৎসার দাবিতে রাস্তায় নামতে হলো, কিংবা নিহতদের পরিবারের প্রতি আসলে আপনারা কতটা দায়িত্ব পালন করছেন? যেমনটি আসলে শহীদুল ইসলাম বাবুল অভিযোগ করছিল যে আপনারা নিজ এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছেন। আমাকে একটু বলতে দিবেন তো। হচ্ছে শুধু হৃদয়ের সেই জায়গায় কিন্তু হচ্ছে বিএনপিও যে হৃদয় যেখানে চিকিৎসা পাচ্ছে না, সেটার জন্য তো হচ্ছে বিএনপি নেতা কর্মীরাও সেই জায়গায় আছে, তাদের নেতা কর্মীরা ওকে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করতে পারতো, এসে জুলাই ফাউন্ডেশনকে দায়বদ্ধ করতে পারতো। কেন ওকে, ওর বাবাকে? এই কথা তো হচ্ছে আমরা তো মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি, হচ্ছে যেভাবে হোক আমরা রিস্ক করতে পারিনি। কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোও কি দায়ী এড়াতে পারে? শুধু কি এটা কি শুধুমাত্র এনসিপির উপর দায়ী বর্তানোর সুযোগ আছে? বাংলাদেশের এখন বর্তমান উপদেষ্টা পরিষদে প্রায় 23 জন উপদেষ্টা আছে, তার মধ্যে 2 জন ছাত্রদের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ বলবো না, আমি বলবো অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা 2 জন ওখানে আছেন। তো তাই বলো পুরো দায়টা শুধুমাত্র যে 2 জনের উপর চাপাতে হবে। এটা মূলত হচ্ছে যত খারাপ সব হচ্ছে ওদের দায়, আর যত ভালো সব আমাদের দায়, এরকম বিষয়টা এসে দাঁড়িয়েছে। অনেক চিকিৎসার ব্যবস্থা অনেকে করছে, যেমন শহীদ ওয়াসিমের বাবা, উনি দেখলাম যে হচ্ছে সেদিন বলতেছিল যে বিএনপির বড় নেতাকে কেউ ওনার বাসায় ওনাকে দেখতেও যাচ্ছেন না, এটা নিয়ে দুঃখ পাইছেন। অথচ হচ্ছে শহীদ ওয়াসিমকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা নিয়ে একটা হাইপ তোলা হয়েছে যে হচ্ছে অন্তর্বর্তী সরকার ছাত্র দল হওয়ার কারণে ওয়াসিমকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু বিএনপি ওয়াসিমকে সে কিভাবে গুরুত্ব দিচ্ছে, ছাত্রদল কিভাবে ওকে নিয়ে কয়টা সেমিনার করলো, বা হচ্ছে ওর বাবাকে নিয়ে বাবার প্রতি ওদের কি দায়িত্ব পালন করতেছে, এগুলো তো আমরা দেখতেছি না। সব দায়, যত দায়
আমাদের উপর চাপানোটাই হচ্ছে এখন বিএনপির একটি কাজ হয়ে দাঁড়িয়েছে। ভাই অনেকগুলো কথা বললেন যে হচ্ছে 1.5 লক্ষ মামলা, 1200 গুম। আসলেই বিএনপি জামাত যে এই লেভেলের অত্যাচারিত নির্যাতিত হয়েছে আমরা দেখেছি। আমরা ওনাদের অত্যাচার নির্যাতন দেখে ওনাদের উপর আমরা দীর্ঘ সময় ধরে এটা আমাদের ভিতরে ক্ষোভ জন্মাইছে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করার জন্য। আমাদের এই জায়গায় শুধুমাত্র সার্জিস ভাই ছাড়া মোটামুটি সবাই শেখ হাসিনার বিরুদ্ধে 5ই আগস্টের আগেও আন্দোলন করা লোক। আমরা এই যে আমি, নাহিদ ভাই, আসিফ ভাই সব আমরা যারা আছি, আমরা প্রত্যেকে কিন্তু হচ্ছে 6ই জানুয়ারিও আমরা 7 জানুয়ারি ভোটের বিরুদ্ধে ঢাকা রাজপথে মিছিল করছি। সেদিন একটা মাত্র মিছিল হয়েছিল, সেটা আমাদের নেতৃত্ব হয়েছিল। ঢাকা শহরের মতো কোনো রাজনৈতিক দলও সেদিন মিছিল করে নাই 6 জানুয়ারিতে। তো আমাদের বয়স যেমন, আমরা 18, 20, 22, 25 বছরের যুবকরা আমরা যখনই সুযোগ পেয়েছি আমরা কিন্তু এই লড়াইটা আমরা করে গিয়েছি। আমি ফার্স্ট ইয়ারে এসে হলে ছিলাম, তারপরে আমি যখন 2 মাস করে 4 মাস হলে ছিলাম, পরে এরপর আমি সেখান থেকে বের হয়ে এসে একদম দীর্ঘ সময় ধরে আমি 3টা বছর শেখ হাসিনার বিরুদ্ধে নিয়মিত লড়াই করছি। বিএনপির প্রতিটা প্রোগ্রাম আমি গিয়েছি, যাই নাই এমন কথা। 28 অক্টোবর আমি টিয়ার গ্যাস খেয়েছি এবং হচ্ছে প্রত্যেকটা দিন আপনার আমার ফেসবুক ওয়াল ঘাটলে নিয়মিত আমার এই আন্দোলন সংগ্রামের পোস্ট দেখতে পাবেন। তা আমরা আসলে এটাকে ওন করছি, যে হচ্ছে বেগম জিয়াকে ওন করছি, আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানকে ওন করেছি বিভিন্ন জায়গায়। আমার এগুলা সবগুলা বিষয় আছে। তা আমি বলতে চাচ্ছি কথা বলছি কিন্তু শহীদুল ইসলাম বাবু যেমনটি বলছিল যে বিএনপিকে টার্গেট করে ক্ষমতা থেকে দূরে একটু কথা বলি। 14 সালের বিষয়টা আমি এই কারণে বলছি যে হচ্ছে 14 সালে যদি হচ্ছে বিএনপি সফল হতো, বিএনপি সহ সেই প্রজন্ম বা হচ্ছে জামাত সহ সকলে মিলে যদি সফল হতো, তাহলে হচ্ছে বিএনপির 1200 গুম হইতো না, সেই গুমটা হয়তো 100-র মধ্যে আটকে যেত, 150-200-র মধ্যে আটকে যেত, এটা বেশি হইতো না। ওই যে 1.5 লক্ষ মামলা হয়েছে, সেটা যদি 14 সালে যদি হয়েছে বালির ট্যাক্স সরিয়ে যে আন্দোলনটা, সেই আন্দোলনটা যদি করতে সক্ষম হতো, তাহলে হচ্ছে 1.5 লক্ষ মামলা হতো না, সেই মামলাটা হয়তো 30,000-এর নিচে থাকতো। বাস্তবতা হচ্ছে এটা। বাস্তবতাকে যদি অস্বীকার করে যে হ্যাঁ তখন আমরা পারি নাই, মানুষও হয়তোবা আস্থা রেখে মানুষ নামে নাই, আস্থাও রাখতে পারে নাই, এই বিষয়টা পরে তারপর আসে। আমাদের এই অভ্যুত্থানের সময়ে সকল রাজনৈতিক দল সহযোগিতা করেছে, সকলে মিলেই আমরা সারা দেশের, আমরা বলি যে দেশের নাগরিক এরা সকলে নেমে এসেছে। এর মধ্যে জামাতের আছে, বিএনপির আছে, আপনার হচ্ছে ইয়ার আছে, বাম দলগুলার আছে, এটা তো থাকবেই। সবাই মিলেই আমরা এই সরকারকে উৎখাত করেছি। কিন্তু সেই উৎখাতের যে রূপরেখাটা দেয়া হয়েছে, সেই রূপরেখার বাস্তবায়ন কতটুকু? 31 দফার মধ্যে, বিএনপির 31 দফার মধ্যে ছিল যে হচ্ছে পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু সংস্কার কমিশনে সেখানে ওনারা পরপর 3বার করে দিয়েছেন। এবং হচ্ছে সেখানে আপনার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা 31 দফার মধ্যে ছিল, কিন্তু এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিপক্ষে ওনারা অবস্থান নিয়েছেন। মানে হচ্ছে এই যে আপনার সেই 2021 সাল কি 22 সাল থেকে যে 31 দফা তৈরি করা হয়েছে, সেই 31 দফারই মৌলিক কয়েকটা বিষয়ে ওনারা এই যে 5ই আগস্ট পরবর্তী সময়ে মানে সরে এসেছেন। তাহলে হচ্ছে যে সংস্কারগুলোর কথা আসলে বিএনপি বলতেছে, তারা আসলে পরবর্তীতে আরো বড় বড় জায়গা থেকে সরে আসবে না তাদের নিজেদের সুবিধার জন্য, দলীয় সুবিধার জন্য, সেটা আমরা বিশ্বাস করতে পারতেছি না। তার আগে আমরা 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী বিষয়টাও আমরা দেখছি। আমরা এটা বলছি না যে বিএনপির প্রতি আমাদের ক্ষোভ আছে বা ইয়ে আছে, বাট আমরা এটা বলতে চাচ্ছি যে হচ্ছে আমরা তো হচ্ছে বিএনপিকে বাংলাদেশের মানুষ মাজলুম হিসেবে বিএনপি জামাতকে দেখে আসছে। আমাদের এই প্রজন্মটা আমরা কিন্তু হচ্ছে যখন থেকে আমাদের বুঝ হয়েছে তখন থেকে আমরা দেখে আসছি, এবং আমাদের কাছে একটা বিষয় যে হচ্ছে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতাটাই হচ্ছে এর কারণ। বিএনপি অত্যাচারিত হওয়ার কারণ, জামাত অত্যাচারিত হওয়ার কারণ, প্রত্যেকে অত্যাচারিত হওয়ার কারণ, ভোটাধিকার না পাওয়ার কারণ। আপনার 96-এ তো ভোটাধিকার নিয়ে দ্বন্দ্ব হয়েছে, 2006-এও হয়েছে দ্বন্দ্ব, তো এই দ্বন্দ্ব আবারও চলতে থাকবে। শহীদুল ইসলাম বাবু যে অভিযুক্ত করছিল যে পুরনো রাজনীতির ধারা আপনারা অনুসরণ করছেন, কিন্তু আবার অভিযুক্ত করছেন আবার পুরনো রাজনীতি। পুরনো রাজনৈতিক ধারা বলতে হচ্ছে কি, ধারাটা চেঞ্জ করা তো আমাদের একার পক্ষে সম্ভব না। আমি বলছিলাম যে হচ্ছে আপনি যদি এই যে স্বাধীনভাবে, আমি কিন্তু এক্সাম্পল বললাম যে হচ্ছে আমি পাল্টা আঘাত করি নি, এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমি বিরোধী দল যারা আমার উপর হামলা করেছে তাদের নেতৃবৃন্দের কাছে আমি নালিশ দিয়েছি, এটাই আমার নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে না আমি এখানে আর সামনের দিকে হানাহানিতে যেতে চাচ্ছি না। এরকম অনেকগুলা বিষয় পরিবর্তন। এখন যদি আপনি বলেন যে শোডাউন দেয়াটা নতুন রাজনীতি, আপনি এটা এখন ঠেকাবেন কিভাবে? আপনি যদি একটা জায়গায় যান, ভাই যদি যায় যে হচ্ছে একটা উপজেলায়, বাইকে তো অন্তত কয়েক হাজার মানুষ দেখতে আসবে, তারা কি হচ্ছে হেঁটে হেঁটে আসবে নাকি হচ্ছে বাইকে যাবে না গাড়িতে যাবে, এরকম তো বিষয়টা থাকেই। আপনার অনেকগুলা
ফ্যাক্টর এখানে কাজ করে। এই যে আপনি বস্তুগত কিছু বিষয়কে দেখিয়ে এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত না, এটা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত, এটা বলতে পারেন না। আপনাকে বলতে হবে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনার সামগ্রিকভাবে কি পরিবর্তনের কথা বলছেন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো আমরা কথা বলছি যে হচ্ছে প্রধানমন্ত্রীকে ক্ষমতার ভারসাম্যের কথা বলছি, এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনাকে উপহার দিবে। আমরা হচ্ছে পুলিশ প্রশাসন সংস্কার করে পুলিশ প্রশাসন যেন হচ্ছে দলীয় এজেন্ডায় ব্যবহৃত হতে না পারে সেই সংস্কারের কথা বলতেছি, যার মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে উপহার দিবে। এই বিষয়টা যতটা না হচ্ছে আপনার বস্তুগত বিষয়, তার চাইতে বেশি হচ্ছে আপনার পালনগত বিষয়। এটাকে আইন কানুন করে সেটাকে সবাই মান্য করার বিষয়। সেটা হলে আজকে যদি হচ্ছে শোডাউন দেওয়া নিষিদ্ধ হতো তাহলে ঠিক আছে, কেউ শোডাউন দিবে না, হেঁটে হেঁটে সবাই প্রচারণা করবে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়ে যাচ্ছে, আমরা সকলে মিলে বসে সেটা করি না। আমরা তো সেই কথাটাই বলছি। আসলে সবার মধ্য থেকে আমি একেবারেই ক্লিয়ারলি আমাদের কয়েকটা দাবি, নির্বাচনের কথা, নির্বাচন পিছাবে নাকি হচ্ছে নির্বাচন আগামীকালকে হবে না 1 মাস পরে হবে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের কেউ কেউ ব্যক্তিগত আলাদা মতামত দিতে পারি না। আমাদের দলীয়ভাবে আমাদের অবস্থান হচ্ছে নির্বাচন যে কোনো সময় হতে পারে, তবে সেই নির্বাচনের আগে আমাদের কয়েকটা কাজ আমাদেরকে করে দিতে হবে। সেটা হতে হবে যে হচ্ছে আপনার আওয়ামী লীগকে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা। 14, 18, 24-এ যেভাবে হচ্ছে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে যারা বঞ্চিত করেছে, যারা লাঞ্ছিত করেছে এবং যারা ভোট চুরি করে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করেছে, তাদের সরাসরি হচ্ছে ট্রাইব্যুনাল মাধ্যমে, এই 3টে ইউনিয়ন ট্রাইব্যুনাল বিচার করে তাদেরকে আপনি নির্বাচন অযোগ্য ঘোষণা করা। আর হচ্ছে সংস্কার, কিছু মৌলিক সংস্কার, যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ যে বিচার বিভাগের সংস্কার, আপনার হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার, কিছু মৌলিক এবং সাংবিধানিক কিছু সংস্কারের নীতিগত সিদ্ধান্ত নেয় এবং সেগুলো বাস্তবায়ন করা। এর মধ্য দিয়েই আপনি পরবর্তীতে গণপরিষদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এই দিকে আগাতে পারেন। তা আমাদের আগে কিছু শর্ত আছে, এই শর্তগুলো সংসদ নির্বাচন না গণপরিষদ নির্বাচন আমরা একই সাথে বলছি, আমরা একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে চাচ্ছি। এটা আমাদের নিজেদের এজেন্ডা, আমাদের দলীয় এজেন্ডা। সম্ভব কিনা একই সাথে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন সম্ভব? এটা তো নতুন বাস্তবতা, নতুন অভিজ্ঞতা, এরকম তো বাংলাদেশে কখনো হয়নি। এখন সেটা সম্ভব কিনা আমি কিভাবে বলবো, আমি জানি না। এটা একটা জাতীয় সংসদ নির্বাচনই আমরা করতে পারি না, সাথে আবার গণপরিষদ নির্বাচন কিভাবে হবে, টোটালি নতুন বাস্তবতা। এটা নিয়ে আমার কোনো নাই। শোনেন, এই যে নতুন বন্দোবস্ত টস্ত বলতেছেন, ওই যে রাত ভরে রামায়ণ পড়ে না, সকালে সীতাকার বাপ, সেই গল্পের মতো আর কি আমাদের অবস্থা আর কি। অথবা ওই যে আমরা পাটিগণিতে পড়ছি যে একটি তৈলক্ত বাঁশবাহিয়া একটি বিড়াল 3 ফুট উঠে আর 2 ফুট নামে, বানর না? তো আমরা তো ওইভাবে উঠছি আর নামছি। কি পরিবর্তন হয়েছে না হয়েছে আমি জানি না। এই যে আমার ভাই হান্নান মাসুদ বলল, হ্যাঁ, যে অসীমের কি খবর নিয়েছি। এই যে বিগত ঈদের আগে বাংলাদেশের প্রত্যেকটা শহীদের বাড়িতে আমরা গিয়েছি, আমাদের দলের পক্ষে একজনও বাদ যায়নি, এবং দলের পক্ষ থেকে আমরা যতটুকু পেরেছি তাদের জন্য উপহার সামগ্রী, সহানুভূতি আমরা পৌঁছে দিয়েছি। আমরা মনে করছি ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। আপনি দেখেন, একটা নতুন রাজনৈতিক দল, তারা বয়সে অনেক তরুণ, তারা রাজনীতির কি মার প্যাস, অসীমের বাবারে তারা তার অফিসে নিয়ে আসছে, তাদের অফিসে নিয়ে বলবার চেষ্টা করছে তিনি এনসিপিতে যোগ দিছে। অথচ তারপরে অসীমের বাবা যায় ঘোষণা দিয়ে বলছে যে বিএনপি আমার দল, খালেদা জিয়া আমার নেত্রী, তারেক রহমান আমার নেত্রী, এবং আমার ছেলে শহীদ হয়েছে, আমি গর্বিত দলের কর্মী হিসেবে। দ্বিতীয় শহীদ অসীম, চতুর্থ শহীদ ছাত্র দলের। এই অথচ আমরা বললে বলতে না, এটা দলের বলা যাবে না, এরকমও বলা হচ্ছে, বা আমাদের অবদান কম। আন্দোলন তারাই করেছে 17 বছর একটা প্রেক্ষাপট। পৃথিবীর বলছে যে তারা পারে নাই। পৃথিবীর কোন দেশে এরশাদের মতো সামরিক স্বৈরাচার, সমস্ত রাজনৈতিক দল, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, সব মিলে আমরা আন্দোলন করেছি 9 বছর, সে টিকে গেছে, যায় নাই? দুনিয়ার যুগে যুগে বিভিন্ন দেশে স্বৈর শাসকেরা এভাবে টিকতে পারে মারণাস্ত্র ব্যবহার করে। আপনার হেফাজতের মারণাস্ত্র ব্যবহার করে রাতের আধারে লক্ষাধিক রাউন্ড মারণাস্ত্র ব্যবহার করে ব্ল্যাক আউট করে গুলি করে করেছে না, নিষ্ঠুরতা করেছে না? তারা একটা আন্দোলন শুরু করেছে, নির্দলীয় আন্দোলন। যে আন্দোলনটা কৌশলগত একটা আন্দোলন ছিল, আমরাও কৌশলগতভাবে প্রথমে সমর্থন দিয়েছি, পরে প্রত্যক্ষভাবে দিয়েছি। আমরা নিজেরা নেমেছি, রাতের পর রাত ঘুমাই নেই। এখন আপনি আমার অবদানকে তাচ্ছিল্য করছেন, আমি পারি নেই, আমার বালির ট্রাক। এটা করে নতুন রাজনৈতিক ব্যবস্থা, এটাই বিদ্বেষের রাজনীতি, বিভক্তির রাজনীতি। এই বিভক্তির রাজনীতি করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এই দেশ ক্ষতিগ্রস্ত হবে। এটা কোনো নতুন ইতিবাচক রাজনৈতিক বন্দোবস্ত না, না, না। শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।